গত ক্লাসে শিখিয়েছিলাম মনে মনে আছে? মনে আছে না? এটাতে আর জি প্রবলেম স্যার। হয় না তোমাদের? জি না স্যার, প্রবলেম নেই। আচ্ছা, এটাতে যদি প্রবলেম না থাকে আমরা আর একটু ছোট কাজে যাচ্ছি। সেটা হচ্ছে এরকম, আমরা একটু লক্ষ্য করো তো, আমরা একটু এটাতে যাই। এখানে একটা জিনিস একটু তোমাদের মনে রাখতে হবে হালকা। মনে রাখার আগে আমি আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলে নেই যে কি মনে রাখতে হবে। সেটা হচ্ছে আমি তোমাদেরকে কি এরকম শিখিয়েছিলাম সংযোজন বিক্রিয়া কাকে বলে, তারপরে কি শিখেছিলাম সংশ্লেষণ বিক্রিয়া কি, তারপরে বিয়োজন বিক্রিয়া, তারপরে হচ্ছে দহন বিক্রিয়া, তারপরে প্রতিস্থাপন, তারপর হচ্ছে প্রশমন, এরকম এগুলো শিখিয়েছিলাম কিনা? তোমাদের মনে আছে কি মনে নাই? জাস্ট খালি আমাকে একটু বলো। না স্যার, মনে নাই। আচ্ছা, মনে নাই না? এগুলো শেখানো দরকার। এগুলো শেখানোর আগে তোমাদেরকে এগুলো মুখস্থ করে দেয়া আমার পক্ষে কোনো বড় ব্যাপার না, এটা তোমাদের আমি মুখস্থ করে দিতে পারি। কিন্তু তোমরা একটা ছোট কাজ শুরু করবে, আমি একটু কাজটা দেখাই দিই তোমাদেরকে, হ্যাঁ? তোমাদের কাছে তো আশা করছি বই আছে। যদি বই থাকে একটু বইটা খোলো। বই আছে তোমাদের কাছে? থাকলে একটু বইটা খোলো। পেজ নাম্বার 152 বের করো, তাহলেই পেয়ে যাবা। পাইছো? জি স্যার। এইখান থেকে তোমাদেরকে মুখস্থ করা দরকার নাই। তোমাদেরকে মুখস্থ করা দরকার নাই, কি বলছে জাস্ট খালি এখান থেকে একটু পড়ার চেষ্টা করবে যে সংযোজন বিক্রিয়া কাকে বলে। সংযোজন বিক্রিয়া কাকে বলে এটা একটু মুখস্থ করার মুখস্থ দরকার নাই, কি বলছে জাস্ট খালি এতটুকু পড়বা। এটা মুখস্থ করে দেওয়ার দায়িত্ব আমার। তারপরে এখান থেকে পড়বা যে বিয়োজন বিক্রিয়া কাকে বলে। এই যে বিয়োজন বিক্রিয়া কাকে বলে এটা পড়ার পরে তোমরা একটু পড়বা প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে। শুধুমাত্র তোমরা কনসেপ্টটা নিবা, বাকিটা আমি দেখতেছি। এখান থেকে তোমরা পড়বা যে দহন বিক্রিয়া কাকে বলে, কি বিক্রিয়া কাকে বলে, দহন বিক্রিয়া কাকে বলে। এইখান থেকে এসে তোমরা একটু জানার চেষ্টা করবা যে নন রেডক্স বিক্রিয়া কি। একটু মনে রাখবা যে নন রেডক্স বিক্রিয়া হয়তো দুইটা, একটা হলো প্রশমন বিক্রিয়া আর একটা হলো অর্ধক্ষেপণ বিক্রিয়া। আমাদের পরীক্ষাতে যদি বলা হয় যে নন রেডক্স বিক্রিয়া কি, নন রেডক্স মানে জারণ বিজারণ নয় যেটা আর কি। রেডক্স মানে জারণ বিজারণ, এই যে রেডক্স, এই যে রেডক্স মানে হলো জারণ বিজারণ, জারণ বিজারণ বিক্রিয়া। আর নন রেডক্স মানে জারণ বিজারণ নয় যেটা আর কি, জারণ বিজারণ বিক্রিয়া নয়। এই দুইটা বিক্রিয়া হলো জারণ বিজারণ বিক্রিয়া নয়, একটা হচ্ছে প্রশমন বিক্রিয়া আর একটা হচ্ছে অর্ধক্ষেপণ বিক্রিয়া। এগুলো কিভাবে হচ্ছে সেটা আমি মুখস্থ করে দেবো, তোমাদের ওটা দেখা দরকার, তোমরা খালি পড়বা, বাকিটা আমি দেখতেছি। এখান থেকে জারণ বিজারণ তো গেল না, যে নন রেডক্স হলো কি, প্রশমন আর অর্ধক্ষেপণ। এই যে আমরা এখন বলছি যে রেডক্স, নন রেডক্স, এগুলো ছাড়াও কিছু বিক্রিয়া আছে, যে বিক্রিয়াটাকে বলা হয় আদ্র বিশ্লেষণ বিক্রিয়া বা পানি বিশ্লেষণ বিক্রিয়া। এখন এখানে পানি যোজন বিক্রিয়া, এখানে একটা পানি যোজন বিক্রিয়া আছে, ওখানে ছিল আদ্র বিশ্লেষণ, উপরেরটাতে ছিল আদ্র বিশ্লেষণ, আর নিচেরটা হলো পানি যোজন। এটা একটু দেখে নিব। আর এখানে আছে কি সমানুকরণ, এই যে সমানুকরণ। তারপরে কি আছে দেখো, তারপরে আছে কি পলিমারকরণ। এই যে আমরা বিক্রিয়ার নামগুলো দেখলাম, তোমাদের হলো বাড়ির কাজ, যেটা প্রথম অবস্থায় বাড়ির কাজ, একবারে আগে বাড়ির কাজটা দিয়ে নেই। হোম টাস্ক। এই বাড়ির কাজটা হলো তোমাদের এই বিক্রিয়া শ্রেণী বিভাগ গুলা শুধুমাত্র একবার করে রিডিং পড়া। বিক্রিয়া শ্রেণী বিভাগ গুলো কি করা, বিক্রিয়ার শ্রেণী বিভাগ গুলো রিডিং পড়া, রিডিং পড়া। আর এগুলো কিভাবে হয়েছে, কেন হয়েছে, কি করলে মনে থাকবে, এটা আমার চিন্তা, এটা আমি তোমাদেরকে শেখাবো।
তোমরা এই ছোট কাজটা করতে পারবে কিনা বিদেশে? বিদেশে বাংলাদেশে আছো কি? আচ্ছা বুঝছি। তামিম, করা যাবে কিনা বাবার কাজটা? জি স্যার। করে যাবে। তাহলে তোমরা এই ছোট কাজটা করবা। এখন হচ্ছে আর বাকি যেগুলো কাজ থাকে সেগুলো তো আমি করাইতেই পারি বা করাবো, এগুলো সমস্যা নাই। এখন এটা কত নাম্বার অধ্যায় চলছে? 7। 7। পরীক্ষাতে কত নাম্বার পর্যন্ত? 10 নাম্বার অধ্যায় পর্যন্ত আছে মনে হয়। আমাদের সাথে আর কি আছে আমরা একটু জিজ্ঞেস করে নিই। আমি আসলে তামিম সাহেব একটু কথা বলে নিই, দাঁড়াও, তারপরে এই কাজটা আসতে শুরু করছি। আমাদের সাথে এই যে একজনকে দেখতে পাচ্ছি, সেটা হলো আহ, তুহি। তুহি আহ, আমাদের বার্ষিকে কি কি দিয়েছে বাবা, কোন কোন অধ্যায়? আমরা তো মোটামুটি 7 অধ্যায় পর্যন্ত আছি, বাকিগুলো কি? স্যার আমাদের হচ্ছে 3, 5, 3, 5, 6, 7, 8। 3, 5, 6, 7, 8। আমরা তো এখন 7-এ আছি, তাই না? 8 শেষ করলেই শেষ হয়ে যাবে নাকি? জি স্যার। কেমিস্ট্রি, ফিজিক্সে কি কি দেওয়া, কয়টা অধ্যায় দেওয়া আছে বাবা? স্যার ফিজিক্সে হচ্ছে 5, 6, 7, 8। 5, 6, 7, 8। তাহলে আমি যদি এটা তো কালকে শেষ হয়ে যাবে অধ্যায়টা, আমরা কি ফিজিক্সের 8 অধ্যায়টা নিয়ে একটু আলোচনা করতে পারি? আমরা 8 অধ্যায়, যেহেতু আলো অধ্যায়, একটু জি এটা একটু স্যার। সময় নিয়ে পড়তে হবে, দু একদিন। এটা খুব সহজ অধ্যায়, একটু বুঝতে পারলেই হয়ে যাবে। আমরা কি আজকে একটু এটা নিয়ে আলোচনা করি, বাকি দিন আমরা এটা শেষ করে আলো অধ্যায়টা শুরু করব। মিম, কি বলো? জি স্যার। শুরু করি যে। স্যার আপনি হ্যাঁ, রসায়নের 11 অধ্যায়টা করাইছেন? কোনটা বাবা? রসায়নের ওই যে 11 অধ্যায়। না, 11 অধ্যায়টা একটু পরে করাবো। ওই যে এদের হলো এতদূর পর্যন্ত এখনো নাই, তো তোমাদের পরীক্ষা কত তারিখ? 27 তারিখ না? জি স্যার। এর মধ্যেই করে দেবো, সেক্ষেত্রে সমস্যা নেই। তা আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, আমরা 8 অধ্যায়টা জাস্ট একটু জানার চেষ্টা করি, বেশি কিছু বলবো না, শুধু একটা জিনিস জানার চেষ্টা করব। তাহলে 8 অধ্যায় একটু ধারণা দেই ফিজিক্সের আজকে, কি বলো? শুরু। ওকে স্যার। জি, ওকে স্যার। তাহলে তোমরা এটা এখন তোমাদের সাথে যেটা কথা, তোমাদের সাথে কথা হইলো, তোমরা এইটা পড়ে আমাকে কনফার্ম দিবা যে স্যার আমরা এটা পড়ছি, মুখস্থ করে দেওয়ার দায়িত্ব আমার, পড়ার দায়িত্বটা তোমাদের। এখন আমি 8 অধ্যায়টা একটু আলো অধ্যায় যেটা, সেটা একটু জানার চেষ্টা করি বা একটু বোঝানোর চেষ্টা করি তোমাদের কিভাবে হয়েছে আলোটা। তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি যে আলো কি বা কাকে বলে, তোমরা কেউ বলতে পারবা? স্যার আলো হচ্ছে বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। অন্য আর কিভাবে বলা যায়? এটা ঠিক আছে, আমি তুমি যেটা বলছো বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ, আমরা ধরে নিলাম তর্কের খাতিরে কথাটা ঠিক। এখন কিভাবে বলতে পারি না যে আলো এক প্রকার শক্তি যা আমাদের দর্শনের অনুভূতি জাগায় বা দর্শনের অনুভূতি জাগায়? আলো এক প্রকার শক্তি যা আমাদের দর্শনের অনুভূতি জাগায়, লিখতে পারি কিনা আমরা? জি স্যার। আলো এক প্রকার শক্তি যা কি করে, যা আমাদের দর্শনের অনুভূতি জাগায়। দর্শন মানে দেখা আর কি, অনুভূতি জাগায়। এটা হলো আলো। এখন এই আলোর দুটো প্রকার আছে। এক নাম্বারটা হলো আলোর প্রতিফলন। আলোর কি? প্রতিফলন। আর 2 নাম্বারটা হচ্ছে আলোর প্রতিসরণ। প্রতিসরণ। আমি যদি খুব বড় ভুল না করি, তাহলে 8 অধ্যায় যেটা, সেটা হলো আলোর প্রতিফলন। তাহলে আমরা এই আলোর প্রতিফলনটা নিয়ে পড়াশোনা করব। তো এই আলোর প্রতিসরণ, সরি, প্রতিফলন নিয়ে পড়াশোনা করার আগে আমরা একটা বিষয় জানার চেষ্টা করি। সেটা হচ্ছে এরকম, দেখো, এইটা যদি, এই যে আমি যেটা অঙ্কন করলাম, এটা যদি একটা কাঁচ বা গ্লাস বা যাই বলি,
যদি আমরা এটাকে একটা দর্পণ বা গ্লাস বা আয়না যাই বলি, এটাকে বললাম, এটা নাম দিয়ে একে দাঁড়াও বোঝানোর জন্য এবি। এবি কে আমরা আপাতত বোঝার সুবিধার্থে লিখলাম এবি একটা আয়না। এবি একটা কি লিখলাম? আয়না আমরা লিখলাম। এখন যে কোনো একটা আলোক রশ্মি যদি এই আয়নার উপরে আসে, এখানে পড়তে পারে না? এখন আমাকে একটু ইনফর্ম করবা হৃদয় সাহেব, যদি আমরা আমাদের যে আয়না আছে এইখানে যদি আমরা কোনো একটা জায়গা থেকে আলো ফেলি, এই যে এবির উপরে এই জায়গাতে আয়নার উপরে ও বিন্দুতে একটা আলো ফেললাম, এটা এখন কি হবে? এবি ভেদ করে নিচের দিকে আসবে নাকি উপরের দিকে যাবে? স্যার উপর দিকে চলে যাবে। এই উপরের দিকে যাবে, মানে এই দিকে যাবে, তাই না? উচ্চারণ হবে। এই দিকে যাবে, যাবে কিনা? জি স্যার। জি। এখন দেখো, জি এই যে স্যার। আলোক রশ্মি এদিকে পড়লো, আলোক রশ্মি কোন দিকে পড়ছে? ওইদিকে পড়ছে, আর এই দিক দিয়ে চলে গেছে। চলে যাওয়ার চিহ্নটা হলো এরকম। তাহলে বললাম যে কিউ দিকে চলে গেছে, পি বিন্দু দিয়ে আলো আসছে। এইটা যদি আমাদের এই যে এ বিটা যেটা বললাম, এটা আয়না না হয়ে যদি সাদা কাগজ হইতো, তাহলে কি হতো? সাদা কাগজ। যদি সাদা কাগজ হইতো, তাহলে কিছু আলো ধাক্কা খেয়ে চলে যেত এবং কিছু আলো এদিকে এদিকে অপর মাধ্যমে চলে আসতো। যদি আলোক রশ্মি কোনো জায়গাতে বাধা পেয়ে ওই দিকেই চলে যায়, যেমন আমরা এই যে এই দিকে এটার নাম দেই এ মাধ্যম, বোঝার জন্য নাম দিলাম এটা এ একটা মাধ্যম, আর এটার নাম দিলাম বি একটা মাধ্যম। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার মাধ্যম দিব কেন? এখন দেখো, মাধ্যম কেন দিব যদি কোশ্চেনটা হয়, আমরা তো বলতে পারি যে আমরা তো পুকুর আছে আমাদের, বা আমাদের সুইমিং পুল যাই বলি, এই পুকুরে যদি আমরা কোনো আলো ফেলি, যেমন আমাদের টর্চ লাইট আছে, টর্চ লাইট দিয়ে আলো যদি আমরা পুকুরে ফেলি, তাহলে পুকুরে পানিতে আলোটা কিন্তু বাধা পায়, বাধা পেয়ে আবার উপরের দিকে চলে যায়। আমরা যখন টর্চ লাইটকে একটু এলোমেলো করি, আলোটাও কিন্তু এলোমেলো হয়ে যায়। দেখছো কখনো তোমরা এটা? জি স্যার দেখছি। হ্যাঁ, দেখছো। তো এইটা, তাহলে আমরা যেহেতু উপরে আছি, তাহলে আমাদের এই মাধ্যমটার নাম হবে বায়ু, আর পানি যেটা, এটা মাধ্যমের নাম হবে পানি মাধ্যম। তাহলে বায়ু মাধ্যমটা একটু হালকা, পানি মাধ্যমটা ঘন। এরকম বিভিন্ন মাধ্যম থাকতে পারে। তা আমরা আমাদের সুবিধার্থে আপাতত বললাম যে এ একটা মাধ্যম, বি হচ্ছে অপর আর একটা মাধ্যম। এ মাধ্যমে যদি একটা আলোক রশ্মি দর্পণের ও বিন্দুতে আপতিত হয়, এই যে দর্পণের ও বিন্দুতে আপতিত হয়, হয়ে তাহলে কি দিক হবে? ও কিউ পথে প্রতিফলিত হয়। অর্থাৎ আলোক রশ্মি যে দিকে থেকে আসছে ওই দিকে যদি চলে যায়, তাহলে ওইটা হবে আলোর প্রতিফলন। আর এই বিভেদ তল ভেদ করে যদি নিচের দিকে চলে যায়, তাহলে এটার নাম হবে প্রতিসরণ। আমরা আপাতত পড়াশোনা করব প্রতিফলন নিয়ে, আমরা প্রতিসরণ নিয়ে আপাতত পড়াশোনা করব না। তাহলে এখন কি করব? আমরা এখন বলতে পারি কি, এবি একটা কি তল? বিভেদ তল। এবি বিভেদ তল, বিভেদ তল আমরা বলতে পারি। এখন পি যেহেতু যে কোনো একটা আলোক রশ্মি দর্পণের কোন বিন্দুতে আপতিত হয়েছে? ও বিন্দুতে আপতিত হয়েছে, হয়ে কোন দিকে চলে গেছে? ও কিউ পথে প্রতিফলিত হয়েছে। তাহলে আমরা এই যে ও এন বরাবর কি একটা অভিলম্ব অঙ্কন করতে পারি না? দেখো দেখি, ও এন বরাবর আমরা একটা লম্ব অঙ্কন করতে পারি কিনা। এই যে ও এন বরাবর একটা লম্ব অঙ্কন করলাম, তাহলে এইখানে একটা কি উৎপন্ন হয়েছে? কোণ উৎপন্ন হয়েছে। এই কোণটার নাম দিলাম আই। এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই কোণটার নাম দিলাম হলো আর। এখন তোমরা কি আমাকে বলতে পারবা কিনা যে ওপি কি রশ্মি? কেউ বলতে পারবা কিনা, দেখো দেখি। তুই বলতে পারবা বাবা? ওপি কি রশ্মি? স্যার আপতিত রশ্মি। আপতিত রশ্মি। আর ও কিউ কি রশ্মি? প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি। আপতিত রশ্মি। আর ও কিউ হলো প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। ওএন তাহলে কি? লম্ব স্যার। অভিলম্ব। এবার আমরা বলি দেখো, আপতিত রশ্মির সাথে, অর্থাৎ আপতিত রশ্মির সাথে অভিলম্ব যে কোন উৎপন্ন করে তাকে আপতন কোণ বলে। পরীক্ষাতে যদি সংজ্ঞা আসে আপতন কোণ কাকে বলে, আমরা বলবো যে এই যে আপতিত রশ্মির সাথে অভিলম্ব যেই কোণ উৎপন্ন করে তাকে বলা হলো আপতন কোণ। এবং প্রতিফলিত রশ্মির সাথে অভিলম্ব, এই যে কোণটা প্রতিফলিত রশ্মির সাথে অভিলম্ব যে কোণ উৎপন্ন করে তাকে বলা হলো প্রতিফলন কোণ।
তাহলে আমরা এখন আপতন কোণটা কি লিখতে পারি? PON, এই যে আপতন কোণ, এটা হলো আপতন কোণ। আপতন কোণ এটাকে আমরা আই দ্বারা প্রকাশ করি। আর NOQ এটা হলো প্রতিফলন কোণ। কি কোণ? প্রতিফলন কোণ। এটাকে কি দ্বারা প্রকাশ করছি? আমরা আর দ্বারা প্রকাশ করি। আমি আরেকবার বলি, তাহলে এবি হচ্ছে বিভেদ তল, এবিটা কি তল? বিভেদ তল। ওএন অভিলম্ব, ওপি যে কোনো একটা আলোক রশ্মি দর্পণের ও বিন্দুতে আপতিত হয়ে ও কিউ পথে প্রতিফলিত হয়। তাহলে ওপি আপতিত রশ্মি, ও কিউ হচ্ছে প্রতিফলিত রশ্মি, ওএন হচ্ছে অভিলম্ব। আপতিত রশ্মি অভিলম্বের সাথে যেই কোণ উৎপন্ন করে তাকে আপতন কোণ বলে। প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যেই কোণ উৎপন্ন করে তাকে প্রতিফলন কোণ বলে। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা? যদি কারো কোনো প্রবলেম না থাকে তাহলে আমি একটু নিজের মতো পরে সামনে যাই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু তোমাদের বলি, যে আলোর প্রতিফলনে আপতন কোণ আর প্রতিফলন কোণটা হয় পরস্পর সমান। আপতন কোণ আর প্রতিফলন কোণ হয় পরস্পর সমান। এখন আলোর প্রতিফলনের দুটি সূত্র আছে। আলোর প্রতিফলনের সূত্র হলো দুটি। আলোর প্রতিফলনের সূত্র কয়টা? প্রতিফলনের সূত্র হলো দুইটা। প্রথম সূত্রটা বলছে আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই দিকে থাকবে বা একই সমতলে থাকে। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। এটা হচ্ছে আলোর প্রতিফলনের প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র বলছে কি, আপতন কোণ আর প্রতিফলন কোণ হয় পরস্পরের সমান। এটা সূত্র। এখন এটা যদি আমরা বুঝি তাহলে আমরা একটু কাজ করি। তোমাদেরকে যদি এরকম কোনো কোশ্চেন করা হয় যে দর্পণ স্পর্শ না করে, দর্পণ স্পর্শ না করে কিভাবে দর্পণ শনাক্ত করা যায়? দর্পণ শনাক্ত করা যায়। আবার এই কোশ্চেনটাকে যদি বলা হয় দর্পণ স্পর্শ করে কিভাবে দর্পণ শনাক্ত করা যায়? এই দুটো প্রশ্নের উত্তর তোমরা জানো কিনা? যে কেউ? তানভীর সাহেব জানো? না স্যার। হৃদয় সাহেব? না স্যার। আচ্ছা, ওকে, আমরা যাই। তুই জানো বাবা এই প্রশ্নের উত্তর? না স্যার। আচ্ছা, তাহলে একটু মন দাও, আমি শিখাই, হ্যাঁ? দেখো, দর্পণ স্পর্শ না করে কিভাবে শনাক্ত করা যায়। আমরা একটু এটাকে বোঝার জন্য আমরা একটা ছোট কাজ করি। তোমরা একটু 2 মিনিট মন দেবা, 2 মিনিটের মধ্যে এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, দর্পণ মূলত হয় গুলীয় দর্পণ। দর্পণ কেমন হয়? দর্পণ মূলত মূলত গুলীয় দর্পণ হয়। কি দর্পণ হয়? গুলীয় দর্পণ। গুলীয় দর্পণ কেমন? আমরা এই যে এরকম করে গোল যে অঙ্কন করি, এরকম করে গুলীয় দর্পণ। এরকম যদি একটা গোল দর্পণ থাকে, এই দর্পণটাকে তো আমরা বিভিন্ন আকৃতিতে কাটতেই পারি। আমরা কেউ যদি এরকম করে কাটি তাহলে আমরা দর্পণটার অংশটা পাবো এরকম। এখন যদি আমরা দর্পণটাকে এরকম করে কাটি তাহলে দর্পণের অংশটা পাবো এইরকম। এখন বিভিন্ন আইটেমে বিভিন্ন ভাবে কাটা যায়, সেটা পরে যায়। তাহলে এই যে গোলীয় দর্পণ, এই গোলীয় দর্পণ গুলোকে আমরা আমাদের নিজের ইচ্ছা মতো করে কাটতে পারি। এটার ব্যাখ্যা পরে শেখাই, এটা আগামী ক্লাসে শেখাবো। আপাতত একটা বলে তোমাদের সাথে জাস্ট বলি এটা। তাহলে তোমরা একটু একটা জিনিস লক্ষ্য করো। আমরা আগে প্রথমে একটা বিষয় জানার চেষ্টা করি। আমরা বলছিলাম যে দর্পণ স্পর্শ না করে কিভাবে শনাক্ত করা যায়। দর্পণ, তাহলে আমরা কি কি দর্পণ জানি? আপাতত একটু দর্পণের নামগুলো লিখি তোমাদের জন্য বা আমার জন্য সুবিধা হবে তোমাদের বুঝাইতে। কয়েক মিনিটে দাঁড়াও। সেটা হলো, আমরা লিখি হলো অবতল দর্পণ। নাম শুনছো এটা রে? হৃদয় সাহেব, নাম শুনছো? অবতল দর্পণ। উত্তল দর্পণ। আর একটা নাম লিখি আমরা সমতল দর্পণ। সমতল দর্পণ। নাম শুনছো কিনা এগুলো আমি সাহেব?
না স্যার। নাম শুনো নেই, উত্তল, অবতল, জি সমতল। স্যার। হ্যাঁ। আচ্ছা আমরা একটু বলি, আমাদের বাড়িতে সকলের একটা কি ড্রেসিং টেবিল আছে না, আয়না আছে না, আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় একটু অনেকে সাজুগুজু করি, আবার অনেকে কি করি, একটু ওই যে কি বলে, তো আমরা ওই যে অনেকে আবার ফেস দেখার জন্য এ করি। একটু 1 মিনিট সময় নিচ্ছি আমি তোমাদের থেকে। কি হয়েছে? ও, যাই হোক, এবার তোমাদেরকে একটু বলি যে আমরা বাড়িতে আমাদের যে ড্রেসিং টেবিল আছে রে, এই ড্রেসিং টেবিলে আমরা কি করি, আমাদের নিজের ফেস দেখি না। আচ্ছা, যতখানি আমরা যখন আয়নার সামনে দাঁড়াই আমাদের চেহারাটা কিন্তু দেখা যায়, যায় কিনা? যায়। তো এখন দেখো, জি স্যার। জি, এখন 1 মিনিটে মন দেবা শুধু। আমরা যদি কোনো দর্পণের সামনে বা কোনো আয়নার সামনে আমরা হাতের একটা আঙ্গুল বা যে কোনো একটা বস্তু বা যে কোনো একটা ছবি যদি আমরা আয়নার সামনে ধরি, যদি সেটা হচ্ছে যতখানি ছবিটা বা আমরা হাতের আঙ্গুলটা যেরকম পরিমাণ আছে ওইরকম পরিমাণে যদি দেখা যায়, তাহলে সেটা হবে সমতল দর্পণ। যদি বড় দেখা যায় তাহলে সেটা হবে অবতল দর্পণ। যদি ছোট দেখা যায় তাহলে সেটা হবে উত্তল দর্পণ। তাহলে দর্পণ স্পর্শ না করে কিভাবে চেনা যায়? তাহলে কথাটা হলো, আমরা যদি কোনো দর্পণের সামনে কোনো বস্তু বা কোনো ছবি বা হাতের আঙ্গুলকে আমরা দেখি, যদি এটা বড় দেখা যায় তাহলে অবতল দর্পণ হবে, যদি ছোট দেখা যায় তাহলে উত্তল দর্পণ হবে, আর যদি সমান দেখা যায় তাহলে সেটা হবে সমতল দর্পণ। প্রশ্ন ক্লিয়ার কিনা? স্পর্শ না করে স্যার দর্পণ। এরকম তো কোনো দর্পণ নাই যে ছোট বড় দেখা যায়, আমার কাছে তো সব দর্পণ কি মনে হয়। আচ্ছা, সবগুলা কি দেখা যায় কি নাকি? আচ্ছা তুমি হলো, অনেক দর্পণ আছে যার সামনে দাঁড়াই একই সাইজ দেখা যায়, এর জন্য আর কি বললাম। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। উৎসব সাহেব, উৎসব সাহেব, বাইক রাইড করো না তুমি? জি স্যার। বাইক বাইক মোটরসাইকেল চালাও না? হ্যাঁ। মোটরসাইকেলের লুকিং গ্লাসটা দেখছো কখনো? তোমার ফেসটা একটু দেখবা বা হাতের আঙ্গুলটা দিয়ে একটু চেক করবা তো কেমন দেখা যায়। এটা তোমার কিন্তু হচ্ছে ইয়ে থাকলো, হ্যাঁ দেখছিলাম। প্র্যাকটিক্যাল, যে তুমি বাইকের যে লুকিং গ্লাস থাকে এই লুকিং গ্লাসে একটু হাতের আঙ্গুলটা দিয়ে দেখবা, বা অথবা তুমি তোমার ফেসটা দেখবা কেমন দেখা যায়, ছোট না বড় না হচ্ছে সমান। বুঝতে পারছো? এটা কিন্তু তোমার প্র্যাকটিক্যাল থাকলো, এটা তুমি কিন্তু স্যার ওইটা ইউটিউবে একটু করবা। ফের এবং ইয়ে, সামনের অংশ একটু বেশি থাকে, এর জন্য একটু গুলিও দেখা যায়। গোল দেখার কথা কইনি, ছোট বড় তুমি তুমি এটা দেখবা, পারবে না? স্যার একটু বড়ই দেখা যাবে ওটা। আমি কনফিউশন শুনতে চাইনি, তুমি দেখে তারপর আমাকে বলবা। আর যদি এখন বাইক থাকে আমি 1 মিনিট সময় দিলাম, তুমি একটু দেখে আসো। না স্যার আমার দেখা হয়েছে, এই একটু বড়ই দেখা যায়। তাই? এই শোনো উৎসব সাহেব, আন্দাজে হ্যাঁ। ফাও ধাক্কা মারে লাভ নাই, হ্যাঁ? এগুলো আন্দাজে ফাও ধাক্কা মারে লাভ নাই যে একটু বড় দেখা যায়। উত্তল দর্পণ দিয়ে লুকিং গ্লাসকে তৈরি করাই হয়েছে যেন দূরের বস্তুকে স্পষ্ট আকারে প্রতিবিম্ব দেখতে পারি বা ছবি দেখতে পারি সেজন্য। এবং দূরের বস্তুকে স্পষ্ট প্রতিবিম্ব দেখার জন্য উত্তল দর্পণ ব্যবহার করেছে যেন সেটা ছোট দেখা যাবে না, স্পষ্ট দেখা যায়। যেই কারণে উত্তল দর্পণে কোনো কিছু ধরলে সেটা ছোট দেখা যাবে, আর তুমি আন্দাজে ধাক্কা মারলা বড় দেখা যাবে, হয়ে গেল এটা। এখন শোনো, আমি আবার বলি, আমরা স্পর্শ না করে দর্পণ শনাক্ত করার উপায় হচ্ছে, আমরা যদি কোনো বস্তুকে কিংবা হাতের আঙ্গুলকে যদি কোনো দর্পণের সামনে ধরি, যদি সেটা বড় দেখা যায় তাহলে সেটা হবে অবতল দর্পণ, যদি হাতের আঙ্গুলটাকে ছোট দেখা যায় তাহলে সেটা হবে উত্তল দর্পণ, এবং সমান যদি দেখা যায় তাহলে সেটা হবে সমতল দর্পণ। এই কোশ্চেন নিয়ে কারো কোনো কনফিউশন আছে? যদি কনফিউশন না থাকে আমরা একটু সামনে যাই। আচ্ছা, স্যার এবার তাহলে মোটর সাইকেলের ওই গ্লাসটা কোন দর্পণ হবে? কোনগুলা? মোটর সাইকেলের গ্লাস, লুকিং গ্লাস, আয়নাটা।
আয়নাটা, এটা উত্তল দর্পণ। আচ্ছা, এবার আমরা যাই তারপরে, সেটা হচ্ছে এইবার আমাদের কোশ্চেন ছিল কি যে দর্পণ স্পর্শ করে কিভাবে শনাক্ত করা যায়। তাহলে এবার একটু লক্ষ্য করো, সেটা হলো এরকম, এই যে স্পর্শ করে যদি বলি এরকম করে যদি সোজা থাকে, আর কিছু দর্পণ থাকে যে এরকম, দেখো লক্ষ্য করো, কিছু দর্পণ থাকবে হচ্ছে এরকম, এই যে এরকম করে দিয়ে, কিছু দর্পণ থাকবে এই যে এরকম, আবার কিছু দর্পণ থাকবে হচ্ছে এরকম, কিছু দর্পণ থাকবে এরকম। এই মাথাটা আমার হয়নি আর কি, এরকম করে দিলেই হতো, ভালো করে দিই, এরকম। দেখো, এই যে স্পর্শ করে দর্পণ, স্পর্শ করে চেনার উপায় হলো, যদি দর্পণটার উপরের প্রান্ত থেকে নিচের প্রান্ত একই মতো থাকে, সমান, কোনো কম বেশি না থাকে, তাহলে এই দর্পণটা হবে সমতল দর্পণ। কি দর্পণ? সমতল দর্পণ। আর উপরের প্রান্ত, এই প্রান্তটা প্রশস্ত, মাঝেরটা দেখো সরু, এবং আবার অপর প্রান্তটা কি আছে? প্রশস্ত। যদি কোনো দর্পণের মাঝের অংশটা সরু এবং দুই প্রান্তটা প্রশস্ত থাকে, তাহলে এই দর্পণটার নাম হবে অবতল দর্পণ। অবতল দর্পণ। আর কোন দর্পণের যদি এই প্রান্তদ্বয় থাকবে সরু আর মাঝেরটা থাকবে প্রসারিত, তাহলে এই দর্পণটার নাম হবে উত্তল দর্পণ। উত্তল দর্পণ। তাহলে দর্পণকে স্পর্শ করে চেনার উপায় হলো, যদি দর্পণটার সকল প্রথম অংশ শেষ অংশটা সমান থাকে বা কোনো চেঞ্জ না থাকে, তাহলে সেটার নাম হবে সমতল দর্পণ। যদি দর্পণের প্রথম মানে প্রান্তগুলা থাকবে প্রশস্ত এবং মাঝের অংশটা যদি থাকে সরু, তাহলে এটা হবে অবতল দর্পণ। আর দুই প্রান্ত যদি থাকে হচ্ছে সরু এবং মাঝের অংশটা যদি থাকে প্রসারিত, তাহলে এইটার নাম হবে উত্তল দর্পণ। এবার ব্যাপারটা বুঝতে পারছো কিনা? এটা হলো স্পর্শ করে দর্পণ চেনার উপায়, আর হাতের আঙ্গুল ধরে যেটা পাবো সেটা হলো স্পর্শ না করে দর্পণ চেনার উপায়। এই পর্যন্ত কারো কোনো কথা আছে? যদি কারো কোনো কথা না থাকে, তাহলে আমরা একটু সামনে যেতে পারি। আমাদের সাথে আর কি আছে একটু দেখি, আমরা একটু জানার চেষ্টা করি। ইভা মনি, বিষয়টা বুঝতে পারছো বাবা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। সমস্যা নাই না? হৃদয় সাহেব, কথা বোঝা গেছে? রাবেয়া? জি স্যার, বুঝছি। আচ্ছা, আমরা একটু তারপরে যাই। এবার আমরা বললাম দর্পণ বলতে মূলত কোন দর্পণ বুঝেছিলাম? গুলীয় দর্পণ। এখন খেলাটা হলো এইখানে, এটা একটু মন দিতে হবে তোমাদেরকে। আমরা বললাম দর্পণ বলতেই মূলত কি দর্পণ হবে? গুলীয় দর্পণ। দর্পণ বলতে মূলত গুলীয় দর্পণ। এই গুলীয় দর্পণকে আমরা কাটার পরে, গুলীয় দর্পণ মানে এরকম করে গোল, এরকম গোল দর্পণকে তো আমরা বিভিন্ন ভাবে কাটতে পারি। এই গোল দর্পণকে কাটার পরেই আমরা কি পাবো? উত্তল পাবো, অবতল পাবো, আর একটা কি পাবো? সমতল পাবো। এখন এইটা যদি হয় আমাদের কথা, তাহলে আমরা যদি দর্পণটাকে ধরো যে এইভাবে কাটছি, এইভাবে কাটছি, তাহলে আমরা এই অংশটা পাচ্ছি। কোন অংশটা? এই জায়গা থেকে এই অংশটা পাচ্ছি। তাহলে এই অংশটাকে একটু আমরা আলাদা করে লিখি, এরকম করে আলাদা করে লিখি। দেখো, এই অংশটাকে তো আমরা এইভাবে লিখতে পারি, পারি কিনা? অর্থাৎ যে অংশটা কাটলাম এই অংশটা, এই অংশটার যদি এইরকম করে বাইরের দিকে পায়রা দেয়া থাকে, তাহলে এই দর্পণটাকে আমরা আপাতত চিনবো অবতল দর্পণ নামে। অবতল দর্পণ। আর এই দর্পণটাকে যদি এরকম করে ভিতরের দিকে পায়রা দেয়া থাকে, এরকম ভিতরের দিকে, তাহলে এইটাকে চিনবো আমরা উত্তল দর্পণ হিসেবে। উত্তল দর্পণ। তাহলে এই যে গুলীয় দর্পণকে কাটছি, কাটার পরে আমরা কি বাইরের দিকে পায়রা লাগানো আছে, তাহলে এটাকে পড়বো আমরা অবতল দর্পণ। আর ভিতরের দিকে যদি পায়রা লাগানো থাকে সেটাকে পড়বো আমরা উত্তল দর্পণ। 95% আমরা কাজ করব অবতল দর্পণ দিয়ে। আমাদের বইয়ের যতগুলা কোশ্চেন বা আমাদের বিভিন্ন বোর্ডে যতগুলো কোশ্চেন আসছে, এইরকম অবতল দর্পণ কিংবা উত্তল দর্পণ দিয়ে আসছে। 95% আমাদের অবতল দর্পণ দিয়ে আছে, অনলি 5% আছে আমাদের উত্তল দর্পণ দিয়ে। আমাদের যখন যেটা দরকার লাগবে আমরা তখন সেটা দিয়ে কাজ করব। আপাতত আমরা যত কাজই করব সব এই এই প্যাটার্নের দর্পণ, উত্তল আর এই যে অবতল, অর্থাৎ অবতল দর্পণ আর এই যে উত্তল দর্পণ, এই দুই প্যাটার্নে করব।
এই দর্পণ চিনতে কারো কোনো অসুবিধা হয়েছে কিনা? তানভীর সাহেব আছো আমাদের সাথে? জি স্যার। উত্তল অবতল চিনতে সমস্যা হয়েছে বাবা? না। আচ্ছা, তাহলে আমরা যদি এখন বলি এই দর্পণটার নাম কি, কি বলবা? কোনটা? এই যে অবতল এটা হলো অবতল দর্পণ। অবতল সরি দর্পণ। এটা হলো অবতল দর্পণ। এই অবতল দর্পণ নিয়ে আমাদের খেলা, গোটা অধ্যায়টা আমরা শেষ করব এই অবতল দর্পণ দিয়ে। এখন কিভাবে সেটা একটু বলি। এই যে আমরা দর্পণটা অঙ্কন করি, দেখো উৎসব সাহেব একটু মন দাও। এই অধ্যায় সবচেয়ে সহজ, যদি আজকের কাজটা একটু বুঝতে পারো কালকের কাজটা করলে মনে হবে যে না এই অধ্যায়টা আসলেই সহজ। এই যে একটা অবতল দর্পণ, এই দর্পণটাকে আমরা এরকম চিহ্ন দিতে পারি। এই মাঝ বরাবর আমরা একটা রেখা অঙ্কন করতে পারি, এটা চিহ্ন দিতে পারি, এটা হলো ও। এই বরাবর যে আমরা দিলাম এটার নাম হলো সি। এই যে ও আর সির মাঝামাঝি একটা অংশ আমরা আমাদের কম্পাস কাটা বা যে কোনো দিয়ে কেটে নিতে পারি, এটার নাম দিলাম হলো এফ। এবার দেখো এই যে অবতল দর্পণের মাঝ বরাবর আমরা একটা রেখা অঙ্কন করছি, রেখার এই যে অবতল দর্পণের সাথে যেটা লাগানো থাকবে এটার নাম আমরা দিয়েছি ও। এবং এই যে সবার শেষ মাথা যেটা থাকলো এটার নাম দিয়েছি আমরা সি। উ এবং সির মাঝামাঝি যে একটা অবস্থা এটার নাম আমরা দিয়েছি এফ। তাহলে এই যে অবতল দর্পণ, অবতল দর্পণের যে উ লিখলাম, এই উ কে আমরা চিনি মেরু নামে, মেরু অথবা মধ্যবিন্দু, মধ্যবিন্দু। কিছু কিছু বলবো বাবা? কিন্তু না তুহি কিছু বলবো বাবা তুমি? না স্যার। স্যার এটা হচ্ছে পি দিয়েও প্রকাশ করা যাবে না মেরুটাকে। হ্যাঁ, পি দিয়ে যাবে, তুমি যেটা দিয়ে চাবে সেটা দিয়ে যাবে, কোনো সমস্যা নাই। জি স্যার। এই যে মনে করো পি দিলা তুমি, তো এরকম তাই তো? জি স্যার। জি, সমস্যা নেই বাবা, হ্যাঁ তুমি পি দিয়ে করতে পারবো, আমরা আপাতত ও দিয়েছি দিলাম, পরে এটা চেঞ্জ করে নিব, সমস্যা নেই, হ্যাঁ? জি স্যার। জি, তাহলে এই যে আমরা এখানে উ দিলাম মেরু বা মধ্যবিন্দু। এই যে এফ বলছি, এফ মানে হলো প্রধান ফোকাস, এফ মানে কি? প্রধান ফোকাস। আমি আপাতত রাশিগুলোকে পরিচিত করাচ্ছি। এই সি বলতে হলো বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র। তাহলে এখন আমরা দর্পণটাকে যদি চিহ্ন দেই এরকম করে, এটাকে দিলাম এম, এটার নাম তো ও আছে, আর এটার নাম দিলাম এম ড্যাশ। আমরা কি এখন পড়তে পারি না এভাবে যে এম ও এম ড্যাশ একটা অবতল দর্পণ, ও দর্পণের মধ্যবিন্দু বা মেরু, এ প্রধান ফোকাস, সি বক্রতার কেন্দ্র। আরেকবার পড়ি, এম ও এম ড্যাশ একটি কি হচ্ছে অবতল দর্পণ, ও দর্পণের মেরু বা মধ্যবিন্দু, এ প্রধান ফোকাস, সি বক্রতার কেন্দ্র। তাহলে এখন এই যে এফ যদি প্রধান ফোকাস হয়, তাহলে ও এফ কে হবে? ও এফ হবে ফোকাস দূরত্ব। কি দূরত্ব? ফোকাস দূরত্ব। আর এই ফোকাস দূরত্বকে প্রকাশ করা হয় এফ দ্বারা। ও সি তাহলে কি হবে? ও সি হবে বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ, ব্যাসার্ধ। এই বক্রতার ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা। আমরা বলছিলাম ও আর সি এর মধ্যবিন্দুটার নাম বলছিলাম হলো এফ। ও সি এর মধ্যবিন্দু যদি এফ হয়, ভালো করে লক্ষ্য করো, মধ্যবিন্দু কি হলো এফ। ও সি এর যদি মধ্যবিন্দু এফ হয়, তাহলে ও এফ সমান সি এফ লেখা যাবে কিনা? দেখো দেখি এই জায়গাটা লেখা যায় কিনা। যদি এটা লেখা যায় তাহলে আমরা আরেকবার পড়ি। এম ও এম ড্যাশ একটি কি দর্পণ? অবতল দর্পণ। ও দর্পণের মধ্যবিন্দু, এ প্রধান ফোকাস, সি বক্রতার কেন্দ্র। এখন এম ও এম ড্যাশ একটি কি? অবতল দর্পণ, ও দর্পণের মধ্যবিন্দু বা মেরু, এ প্রধান ফোকাস, সি হলো বক্রতার কেন্দ্র। এই পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে? না স্যার। টার্মগুলা বুঝতে পারছো কোনটা কি? জি জি। স্যার। তাহলে তোমাদের একটা ছোট কাজ দেই আপাতত। তোমাদের ছোট কাজটা হলো এটা একটু পড়বা যে আলোর প্রতিফলন জিনিসটা কি, প্রতিফলন কি। 2 নম্বর পড়বা আলোর প্রতিফলনের সূত্র দুটা।
সূত্র দুটা, এবং 3 নম্বরে যে আমি টার্মগুলো দেখাইলাম সেই এগুলো আর কি, আমরা যে মেরু কোনটা, প্রধান ফোকাস কোনটা, বক্রতার কেন্দ্র কোনটা, অর্থাৎ চিহ্নগুলো মেরু, মেরু ফোকাস, তারপরে হচ্ছে তোমার বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র, এই জায়গাটা বুঝতে পারছো কিনা? স্যার এই যে এই সাইডে লেখছেন ও এফ ফোকাস দূরত্ব এফ, এটা কোন দূরত্বকে বোঝাতে চাচ্ছেন এই ফোকাস রেখার মধ্যে? দূরত্ব। আচ্ছা, এফ কে কি বলছি আমরা উৎসব সাহেব? স্যার প্রধান প্রথম ফোকাস, প্রধান ফোকাস। এই যে মেরু থেকে এই যে প্রধান ফোকাস ওএফ, দেখো লিখে রাখছি আমরা ওএফ, এই জায়গাটা যে দূরত্ব এটার নামই হলো ফোকাস দূরত্ব, যেটাকে আমরা এফ বলেছি। বোঝা গেল? তাহলে আবার এটা কি অন্য সংখ্যা অন্যটা ধরা যাবে, ধরেন এফ বাদে? হ্যাঁ ধরা যাবে, কিন্তু তোমাদের বইয়ে এফ দিয়ে ফোকাস দূরত্ব প্রকাশ করা আছে, তো কারণ হলো দেখো তোমাদের এই অধ্যায়ের একটাই ইকুয়েশন আছে গাণিতিক সমস্যা করার জন্য, 1/u 1/v ইকুয়াল টু 1/f। যেহেতু এই ইকুয়েশনে আমাদেরকে এফ ব্যবহার করা আছে, সেই জন্য আমরা এফ ধরেছি, চাইলে অন্য কিছু ধরা যায়, কোনো ব্যাপার না। বিষয়টা বুঝতে পারছে কুশব সাহেব? আচ্ছা, আমরা এবার একটু হৃদয় সাহেব, আমাদের কাজগুলো বোঝা গেছে বাবা? জি স্যার, বোঝা গেছে। তুহি বুঝতে পারছো বাবা? জি স্যার। ইভামনি, হ্যাঁ স্যার। মেহজাবেন? জি স্যার। আচ্ছা, তোমরা যদি এটা বুঝতে পারো তাহলে আমি মনে করি যে আমার কাজটা 90% হয়ে গেছে। এই অধ্যায়টা শেষ করতে আমাকে আর বেশি চাপ নিতে হবে না, তোমরা যদি এটা বুঝতে পারো। তাহলে আমরা তোমাদের কিন্তু কেমিস্ট্রিরও কিছু কাজ দেয়া থাকলো, ফিজিক্সেরও কিছু কাজ দেয়া থাকলো। এই কাজটা আজকে শেষ করতে পারবা কিনা? আজকে বলতে কালকে এই সময়ের আগে। জি স্যার, আলহামদুলিল্লাহ পারবো। যদি আমরা কাজটা শেষ করতে পারি তাহলে আমি তোমাদেরকে বলছি যে আমি ওই যে তোমাদের কত অধ্যায় শিখাতে চাইলাম রসায়নের, জারণ বিজারণের 7 অধ্যায়টা, তাই না? এই অধ্যায়টা কালকে শেষ করে দিতে পারবো, এবং এই আলো অধ্যায়টারও অনেকগুলা কাজ আছে যেগুলো আমি শেষ করে দিতে পারবো কালকে। তাহলে তোমাদের এই কাজগুলো তোমরা করবা, বেশি আজকে না করি। আজকে ক্লাসটা এই পর্যন্ত রাখতে যাচ্ছি। আর তোমাদের কোনো কোশ্চেন আছে নাকি কারো? স্যার আমি প্রথম থেকে ক্লাসে জয়েন করতে পারিনি, তো রেকর্ড ক্লাসটা দিয়ে দিন। না, এটা রেকর্ড ক্লাস দিয়ে দেবো বাবা, সমস্যা নাই। হ্যাঁ, আর কারো যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমি শেয়ারটা অফ করছি। আর তাহলে আগামী ক্লাসে তোমরা জয়েন করবে। আগামী ক্লাসটা একটু লং টাইমে নিতে হবে, হয়তো 1-1.5 ঘন্টা নিতে হবে মনে হচ্ছে। তাহলে ওইভাবে শেষ করে দিব। তাহলে আগামী ক্লাসে জয়েন করার স্যার প্রত্যাশা রেখে, একটু হ্যাঁ। আগের স্লাইডে স্ক্রিনশট নিয়ে নেই, কিসের বাবা? এই যে আগের স্লাইডে ও আচ্ছা আচ্ছা, এটা স্ক্রিনে। আচ্ছা, এটা